আপনারা দেখছেন মনের রেডিও, মনের কথা মনের সাথে। আমি সঞ্জয়। প্রতিদিন নামখানা লোকালে একদম রাতের শেষ ট্রেনে আমাকে বাড়ি ফিরতে হয়। বাড়ির কথা বললে আমাকে বলতে হয় এটি হলো ভাড়া বাড়ি, কারণ কর্মসূত্রে আমি নামখানাতে থাকলেও নিজের বাড়ি রানাঘাট। নিজের সম্পর্কে আর একটা ছোট্ট পরিচয় দিতে পারি, সেটি হলো আমি একজন রোগী। অর্থাৎ এখন থেকে 5 বছর আগে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি মেমোরি লস, অর্থাৎ 5 বছর আগেকার জীবনের কোনো মানুষকেই আমি আর চিনতে পারি না। এই নতুন 5 বছরে যাদেরকে চিনেছি বা যাদের সঙ্গে মিশছি বা যারা বলেছে আমি তোমার খুব চেনা কাছের কেউ, আমি তাদেরকে সেইভাবে চিনেছি। আচ্ছা, এইবার বলি আমার আসল ঘটনা, যেটাকে কেন্দ্র করে আজকের গল্প। রাতের একদম শেষ ট্রেনে আমি বাড়ি ফিরি। তেমনই সেদিন আমি নামখানার লোকাল ট্রেনে উঠলাম। ওঠার পরেই আমি দেখলাম যে আমার সহযাত্রী মাত্র 3 থেকে 4 জন। এদের প্রত্যেকেই আমি চিনি। এরা মাত্র 3-4টে স্টেশন পরেই নেমে যাবে, অর্থাৎ খুব কাছাকাছির প্যাসেঞ্জার। তারপর বাকিটা টাইম আমি একাই যাই। আজকে আকাশটা বেশ মেঘ করেছে, বোঝাই যাচ্ছে খুব জোর একটা ঝড় বৃষ্টি হবে। আকাশে ঝড় বৃষ্টি হওয়ার আগে যে মুহূর্ত স্তব্ধ পরিবেশ, এখন সেটাই হয়ে আছে। কয়েকটা স্টেশন যেতে না যেতেই বীভৎস পরিমাণে ঝড় এবং বৃষ্টি আসতে শুরু করে। ততক্ষণে আমার ট্রেন কামরার বগিতে যে সহযাত্রীরা ছিল তারা নেমে পড়েছে। হঠাৎ একটা প্ল্যাটফর্ম থেকে একজন মহিলা যাত্রী উঠল। আমি তো তাকে দেখে অবাক। এত রাত্রে এই রকম একটা জায়গা থেকে মহিলা যাত্রী, তাহলে কি ইনি কোনো বিপদে পড়েছেন নাকি ডেলি প্যাসেঞ্জার? কিন্তু ডেলি প্যাসেঞ্জার যদি হয় তাহলে কই কোনোদিন চোখে পড়েনি। আবার মনে মনে ভাবলাম, না পড়ার তো কিছু নেই, ট্রেনটা অনেক বড়, হতে পারে উনি লেডিসে যায়, আজকে কোনো কারণবশত এইটাই উঠে পড়েছে। আমি মেয়েটির দিকে ভালো করে দেখলাম। মেয়েটির বয়স খুব বেশি নয়, ওই আমারই সমবয়সী। আমার বয়স এখন 28, মেয়েটির হতে পারে খুব বেশি হলে 22 কিংবা 23। মেয়েটির পায়ে একটা হিল জুতো, পরনে সাদা পোশাক অর্থাৎ সাদা চুড়িদার, লাল ওড়না, দেখতে ভারী সুন্দর। ঝড় এবং বৃষ্টির দাপটে বেশ ভিজে গিয়েছে। মাথার চুলগুলো তিনি তখন মোছামুছি করার চেষ্টা করছে। আমি ওনাকে আমার রুমালটা দেওয়ার প্রস্তাব রাখলাম। উনি রুমালটা দেওয়ার কথা বলতে প্রথমে আমার মুখের দিকে তাকালো, তারপরে কিছুটা সময় নিয়ে বোঝালো হ্যাঁ, রুমালটা নিতে রাজি আছে। আমি রুমালটা ওনাকে দিলাম। রুমালটা দেওয়ার পর উনি নিজের মাথা এবং মুখটা মুছে আমাকে রুমালটা ফেরত দেয়, তার সঙ্গে ধন্যবাদ জানাই। তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? মেয়েটি উত্তরে বলল, রমালিকা। ও, তা আপনি বুঝি নামখানাতে নামবেন? যদিও আমি এখানকার তেমন কোনো জায়গাটাকে চিনি না, আমি এখানে কর্মসূত্রে ঘর ভাড়ায় থাকি আর কি। নামখানাতেই নামবো, তারপর ওখানে যে একটা শ্মশান আছে ওখানেই রাতে থেকে যাব। শ্মশানে থাকবেন? কেন? কেন কেন তা গেলেই জানতে পারবেন। আমি অবাক হয়ে বললাম, বলেন কি? আপনি আমাকে চেনেন? কিন্তু আমি তো কোনো কালেই আপনাকে দেখিনি। সত্যিই আমি ভয়ে চমকে গেলাম। আমি ভাবলাম এই মেয়েটা বোধহয় আমাকে ট্রেনে একা পেয়ে ফাঁসাবে। না, আর দেরি করা ঠিক হবে না। তাই ছলে বলে আমি পরবর্তী প্ল্যাটফর্মেই নেমে যাব।
এদিকে ঝড়ের তীব্রতা আরও বাড়ছে। ঝড় আর বৃষ্টির তীব্রতায় ট্রেনের জানলা থেকে বেশ ঝাপটা আসতে শুরু করে। এত ঝড় আর বৃষ্টির মাঝখানে মেয়েটিকে একা ছেড়ে চলে যেতেও বেশ বিবেকে লাগছে। আবার এটাও তো হতে পারে আমি থাকলে নিঃসন্দেহে ফেঁসে যাব। মেয়েটির দিকে শেষবারের মতো তাকালাম। তাকিয়ে দেখি পুরো শরীর জলে ভিজে আছে, আর তার চোখ যেন আমাকে মায়ায় ফেলছে। তাই আমি দেরি আর না করে একদম পরের স্টেশনেই নেমে গেলাম। এইরকম একটা তীব্র ঝড় বৃষ্টির রাতে মেয়েটিকে একা ছেড়ে নেমে যাওয়াটা বোধহয় আমার উচিত হয়নি। আবার নেমে না গেলে হয়তো খুব বড়সড় বিপদ হতে পারত। তার থেকে ভালো যা হয়েছে ভালো হয়েছে। আমি প্ল্যাটফর্মে দাঁড়ালাম। একটা অচেনা প্ল্যাটফর্ম, যেখানে ইলেকট্রিকটাই নেই। অতএব ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিক অনেক আগেই লোডশেডিং হয়ে গেছে। তার ফলে পুরো প্ল্যাটফর্মটা ঘন অন্ধকারে ছেয়ে গেছে। বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝড়। আর নিতে পারছি না, বেশ ঠান্ডাও লাগছে। ঠিক এরই মাঝে আমার ফোনটা বেজে উঠল। ঝড় জলের মাঝখানে পড়ে আমার কাছে যে আমার একটা ফোন আছে সেটাও ভুলে গিয়েছিলাম। ফোনটা পকেট থেকে বের করে দেখলাম একটা নতুন নাম্বারে ফোন ঢুকেছে। আমি কলটা রিসিভ করলাম। ওপার থেকে একটি মেয়ে বলল, ট্রেন থেকে নেমে গেলে কেন? দাঁড়াও, আমি আসছি। বিশ্বাস করুন আমি জীবনের প্রথম এত ভয় পেয়েছি। আমি তো শুনে ওই তমালিকা মেয়েটা যার সঙ্গে ট্রেনে একটু আগে দেখা হলো, যার ভয়তে আমি নেমে গেলাম, সে আমাকে ফোন করেছে। আমার নাম্বার কোথায় পেল? প্রশ্ন তো এখানেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা মনে আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? মেয়েটি আর কিছু না বলে ফোনটা কেটে দিল। আমি ফোনটা পকেটে রেখে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও একটা অবাক করা ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। মারা গেলে যে বল দেয় না, বল হরি হরি বল, বল হরি হরি বল, এই রকম বল যেন আমার কানের চারিদিকে ভেসে আসছে। আমি একটু কান পেতে শোনার চেষ্টা করলাম। আমি কি ঠিক শুনছি? হ্যাঁ, আমি ঠিক শুনছি। কয়েক মিনিটের মধ্যেই ওই ডেড বডি নিয়ে কয়েকটা ডোম আমার কাছে এসে উপস্থিত হলো, অর্থাৎ আমার সামনে। আমি তো রীতিমতো ভয়ে একজন ডোমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এত রাত্রে আপনারা ডেড বডি এনেছেন কেন? কাল সকালে তো আনতে পারতেন। ডোমটি আমার দিকে ভালো করে তাকায় এবং একটা মুচকি হাসি দিয়ে বলে, আগে বাবু এই ম্যাডামের হুকুম ছিল আর কি, যে এই প্ল্যাটফর্মের ওপর থেকেই ওনার ডেড বডিটা নিয়ে যেতে হবে। আমি খানিকটা রেগে গিয়ে বললাম, আপনি নিশ্চিত মদ খেয়েছেন? আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, আপনি এখান থেকে যান। ঠিক তারপর আর একটা ডোম এসে আমাকে জানায়, বাবু ম্যাডাম বলছে আপনি একটু ওনার কাছে যান। আমি আরও রেগে গেলাম। আমি বললাম, আরে আচ্ছা মুশকিল তো আপনারা কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, কি ভেবেছেন? এত রাত্রে ডেড বডি এনেছেন, এনে আমাকে বিরক্ত করছেন। ডেড বডি আমাকে ডাকছে, ছাপলামা পেয়েছেন আপনারা। বিশ্বাস করুন, ভয়েতে বেশি কিছু বলতেও পারছি না, রেগে যেতেও পারছি না। কেমন জানি একটা অদ্ভুত ভয় লাগা তৈরি হচ্ছে। হঠাৎ ঝড়ের তীব্রতা আরও উচ্চমানের বেড়ে যায়। ঝড়ের তীব্রতায় ওই ডেড বডির গায়ে থাকা সাদা কাপড়টি উড়ে এসে পড়লো আমারই হাতের কাছে। তারপর যেটা হলো, চোখটা গেল ডেড বডির মুখের দিকে। ডেড বডির মুখের দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করছি,
মাঝে মাঝে বিদ্যুতের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ওই ডেড বডি মেয়েটা আর কেউ নয়, ট্রেনে দেখা হওয়া ওই তমালিকা। আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমি পিছু হটলাম। ধীরে ধীরে পিছু হটতে হটতে খুব জোর ছুটে চলে গেলাম অনেক দূরে। ছুটতে 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 আমি হঠাৎ করে পা পিছলে একদম এক জায়গায় পড়ে যাই। পড়ে গিয়ে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করি। আর উঠে দাঁড়াতেই দেখি আমার সামনে একজন লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। সেটি আর কেউ নয়, ওই তমালিকা। আমি দুটো হাত জড়ো করে বললাম, কে 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 আপনি? কি চান? আমাকে কেন এত ভয় দেখাচ্ছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমি বাঁচতে চাই। এরপর মেয়েটি যা বলল তাতে অবাক হওয়া ছাড়া আমার কাছে আর কোনো কারণ পড়ে থাকলো না। ছেড়েই তো দিয়েছি তোমাকে। আমি কি তোমাকে ধরে রেখেছি তাই যে? তুমি তো আমাকে ভুলেই গেছো। একটু মনে নেই না অতীতের কথা। একটু চেষ্টা একটু দেখো ঠিক আমাকে এই ট্রেনেই তোমার আমার প্রথম আলাপ। এই নামখানা লোকালেই আমাদের প্রথম পরিচয়। ওর কথাটা শুনে আমার মাথা কেমন ঘুরে গেল। ও আমাকে চেনে, অতীতের কথা বলছে। আমার যেন কেমন গোটা শরীরটা হয়ে নার্ভাস হয়ে যাচ্ছে, কেমন একটা কষ্ট হচ্ছে। ওর সঙ্গে আমার প্রথম আলাপ, এই নামখানা লোকালেই প্রথম আলাপ। শিয়ালদা থেকে নামখানা লোকালে যাব, তাই নামখানা লোকাল ট্রেনে আমি অলরেডি বসে পড়েছি। ট্রেনটি ছাড়ার আর মাত্র 30 সেকেন্ড বাকি। জানলার বাইরের দিকে তাকাতেই হঠাৎ করে লক্ষ্য পড়ল একজন সুন্দরী মহিলা ছুটতে ছুটতে আসছে এই ট্রেনটি ধরবে বলে। হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে। আমি আর 1 সেকেন্ড দেরি করলাম না। আমি ওইখান থেকে উঠে গিয়ে গেটের সামনে দাঁড়ালাম এবং আমার ডান হাতটি বাড়িয়ে মেয়েটিকে হাচাং করে তুলে নিলাম আমার বগিতে। মেয়েটি উঠে যথেষ্ট হাঁপিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তারপর মেয়েটিকে আমি বসার জন্য সহযোগিতা করলাম, অর্থাৎ আমার যে সিটটা ছিল সেই সিটটাতেই মেয়েটাকে বসিয়েছি। তারপর আমি তার সামনে দাঁড়িয়ে আলাপচারিতা সেরে ফেললাম। বিশ্বাস করুন, এত সুন্দর একটা সুযোগ কেউ কখনো হাতছাড়া করে? ঠিক যেমন হিন্দি সিনেমায় শাহরুখ খান কাজলের হাতটা টেনে ধরেছিল, আজকে যেন আমার সঙ্গে সেরকম ঘটনা ঘটে গেল। মেয়েটিকে আমি বললাম, মানে আপনার কোথাও লাগেনি তো? মেয়েটি উত্তরে বলল, না, কোথাও লাগেনি। আমি একটা একটা করে মেয়েটিকে প্রশ্ন করতে থাকি। এত ভালো ব্যবহার, একটা প্রশ্নের উত্তর এড়িয়ে যায়নি এবং যথেষ্ট ভালো ব্যবহার করেছে। খুব সুন্দর দেখতে, গায়ের রং ফর্সা, গালে আবার টোল পড়ে, পায়ে একটা কালো কার, চোখে চশমা, যেন পুরো রচনা ব্যানার্জি। এরপর মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িতে কে কে আছে? মেয়েটি উত্তর দিল, আমি বাড়ির একা মেয়ে, সঙ্গে বাবা আর মা। বাবা মা আছে কিন্তু কোনো ভাই বোন নেই, অর্থাৎ একলা বাপের একটা মেয়ে। শুনে আরও উৎসাহের সঙ্গে বললাম, আচ্ছা, আপনি কি প্রেম টেম করেন? মানে কারোর সঙ্গে এঙ্গেজ আছেন কোনোভাবে? মেয়েটি বলল, না, আমি সিঙ্গেল।
মেয়েটি এঙ্গেজ নেই, সিঙ্গেল আছে। এটা শুনে আমি ভীষণ খুশি হলাম, আর 1 সেকেন্ড দেরি না করে বলেই দিলাম, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে পারি। মেয়েটির মুখের এক্সপ্রেশন দেখে আমার খুব ভালো লাগলো। বোঝাই যাচ্ছে যে তারও আমাকে খুব পছন্দ হয়েছে। এবার আমি আরও নিশ্চিত হলাম যে আমার প্রেমে ধরা দিয়েছে। নাম জেনেছি তমালিকা। এবং কিছুক্ষণের মধ্যে মেয়েটি আমার কাছ থেকে নাম্বার চাইলো। ওকে, আপনার নাম্বারটা? তারপর আমাদের মধ্যে আলাপচারিতা আরও দীর্ঘায়ু হলো। খুনসুটি তৈরি হলো, গায়ে গা ঘেঁষে বসা হলো। অজান্তেই আমার হাতে তার হাতটা পড়ল। শুধু তাই নয়, ক্ষণিক পরে ভিড়ের মুখে আমরা দুজনে দুজনকে ঠেসে বসে পড়লাম। এইভাবে রাস্তায় চলতে চলতে, ট্রেনে যেতে যেতে কিভাবে যে আমরা রোমিও জুলিয়েট হয়ে গেলাম সেটা কল্পনা করতে পারিনি। যাই হোক, এইবার নেমে যাওয়ার সময় এসেছে। দেখতে দেখতে কিভাবে এতগুলো ঘন্টা আমরা ট্রেনের মধ্যেই কাটিয়ে ফেললাম। এবং কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল। আমি বললাম আমার বাড়ি নামখানায়। মেয়েটি বলল নামখানায় আমার মামার বাড়ি। পরিচয় হতে গিয়ে জানতে পারলাম আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরেই ওর মামার বাড়ি। এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে এতদিন দেখিনি এবং চিনিনি। যাই হোক, আজকে আলাপ হয়ে, পরিচয় হয়ে এবং প্রেম হয়ে বেশ ভালো লাগলো। তমালিকাকে আমি বললাম বাড়ি পৌঁছানো মাত্রই ফোন করে দিও। তমালিকা হ্যাঁ বলল। তমালিকার আমি ঠিক করলাম বাড়ি যেহেতু আমাদের একই জায়গায় প্রায়, তাহলে একই বাসেই যাব। দুজনে হাত ধরে একসাথে রাস্তা পারাপার করছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে তমালিকা সাইড থেকে মেরে দিয়ে চলে গেল এবং তমালিকা রক্তাক্ত অবস্থায় চিৎকার করে শুয়ে পড়ল। আমার জীবনে এই প্রথম কাউকে ভালো লাগলো, আর এটাই যেন আমার জীবনের প্রথম এবং শেষ ভালো লাগা হয়েই থেকে যায়। কখনো হারিয়ে যাবে না তো? আমি আবারও অপেক্ষা করব বড় জন্মের জন্য। শুয়ে পড়ল মাটিতে। আমি ছটপট করলাম, পাগলা কুত্তার মতো সবাইকে ডাকতে শুরু করলাম, কে কোথায় আছো, বাঁচাও। রাস্তায় লোকজন ভর্তি হয়ে গেল। আমি তমালিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকি, তমালিকা তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। কিন্তু আমার বুকটা কেমন খেঁচে ধরে গেল, মাথাটা তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল। কয়েকজন পাবলিক এসে তমালিকাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওকে অ্যাম্বুলেন্সে তুলল। আর আমি একজন অসহায় পাগলের মতো চিৎকার করতে থাকি। পাঁচ বছর আগেকার অতীত আমার মনে পড়ল। আমি সঞ্জয়। নামখানা লোকালে প্রথম আলাপ হয়েছিল তমালিকার সঙ্গে। তার অ্যাক্সিডেন্টে আমি জ্ঞান হারাই এবং তা থেকে আমার মেমোরি লস হয়। আজকে তমালিকা মারা গিয়েও আমার সামনে এসে দাঁড়িয়ে দেখা দিয়ে গেল সে শুধু এই জন্মে নয়, আরও 7 জনম অপেক্ষা করতে পারে আমাকে পেতে। হ্যাঁ তমালিকা, ভালোবাসা বোধ হয় এরকমই হয়। তুমি আমার জীবনে না এলে আমি কখনোই বুঝতে পারতাম না। ভালো থেকো তমালিকা। আজ নয় কাল ঠিক আমরা এক হব এবং আমাদের দেখা হবে। ঝড় বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। কোকিলের ডাক শোনা যায়।
তাকিয়ে দেখি মৃদু সকাল, অর্থাৎ ভোর হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পরেই আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয় এবং সকাল হয়ে যায়। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। নিচের দিকে মাটিতে তাকিয়ে দেখি কোথাও কোনো ঝড় বৃষ্টির প্রভাব পড়েনি। আমি অবাক হয়ে গেলাম। দুই একজন লোকের সঙ্গে কথা বললাম। তার মধ্যে একটা কাকু বললেন, না, কোথায় ঝড়, কোথায় জল, কোথাও কিছু হয়নি বাবা, তুমি কি মদ ফদ খেয়ে আছো? আসলে মদটা আমি হয়তো খেয়ে নেই, কিন্তু বৃষ্টি কিন্তু সত্যি হয়নি।